হ্যালো এসএলএসটি স্টুডেন্টস, কেমন আছো সবাই? 30 মকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের মক নাম্বার 6। যারা যারা মকটা দিয়ে এসছো তারা সলিউশন ভিডিওটা দেখো এবং নিজেদের মার্কসটা ভেরিফাই করো কত পেয়েছো। তো চলো আজকে সলিউশন ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা বলছে সনাতন বলবিদ্যা অনুযায়ী নিচের কোন ভৌত রাশির মান নির্দেশ তন্ত্রের উপর নির্ভর করে না। সনাতন বলবিদ্যা মানে হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সে নির্দেশতন্ত্র অর্থাৎ রেফারেন্স পয়েন্ট, যেমন সরণ রেফারেন্স পয়েন্টে নির্ভর করে, দ্যুতি করে, ত্বরণ সরণ করলে বেগ করে, বেগ করলে ত্বরণ করে, কিন্তু ঘনত্ব কিন্তু নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে না। তাহলে এখানে রাইট অ্যান্সার কি? ঘনত্ব। 2 নম্বর প্রশ্নটা দেখো, বলেছে এই তলের উপর এত বিন্দুতে লম্ব অভিমুখের একক ভেক্টর কত। তাহলে আমরা একটা কোনো তলের উপর যদি লম্ব ভেক্টর, প্রথমে লম্ব ভেক্টরই যদি বের করি, লম্ব অভিমুখ যদি বের করি, তাহলে কি করি আমরা? আমরা কি করি? তাহলে ওটার গ্রেডিয়েন্ট বা গ্র্যাড ফাই বা গ্রেডিয়েন্ট আমরা কি করি? ফাইন্ড করি। তাহলে এই ক্ষেত্রে আমাদের তলের যেটা ইকুয়েশন সেটা কি হবে? এইখানে আছে এক্স স্কোয়ার। তাহলে ধরো আমাদের একটা ফাংশনই ধরে নাও, ফাইটাকে ফাই অফ এক্স ওয়াই জেড, বা ধরো f of x comma y comma z is equal to x square y plus 2 xz minus 4 equal to 0। তাহলে যদি আমি গ্র্যাড ফাই বা গ্র্যাড এফ যদি ফাইন্ড করি, তাহলে কি দাঁড়াবে? ডেল এফ বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল এফ বাই ডেল জেড কে ক্যাপ। তাহলে এটা করলে আমার যেটা বেরোবে, তাহলে এখানে দেখতে হবে এফ এর ভ্যালু কোথায়। এক্স এর সাপেক্ষে প্রথমে ডেরিভেটিভ করো, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বেরোবে কত? 2xy, 2xy প্লাস এখানে এক্স, 2z প্লাস ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে? পার্শিয়াল ডেরিভেটিভ, দ্যাট ইজ এক্স স্কোয়ার। এবং জেড এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি বেরোবে? 2x, তাহলে প্লাস 2x। এইবার বলেছে কত বিন্দুতে 2, -2, 4। তাহলে আচ্ছা, এখানে যেটা হচ্ছে এখানে আই ক্যাপ, এখানে জে ক্যাপ, এখানে কে ক্যাপ। কারণ গ্র্যাড ফাই করলে ফাইটা একটা স্কেলার আসে, স্কেলার সে ডাইভারজেন্স, সরি গ্রেড করলে আমরা কি পাবো? একটা ভেক্টর রাশি পাবো। তো সেহেতু সেইটা হবে তার নর্মাল ভেক্টর বা লম্ব অভিমুখে ভেক্টর। তাহলে আমি যদি ভ্যালু পুট করি, তাহলে 2xy, 2 রেস 2 হচ্ছে মাইনাস 2, তাহলে 2 to the 4 -8, আর এখানে 2z, z মানে হচ্ছে 3, 6, তাহলে হচ্ছে এখানে হচ্ছে -8 প্লাস 6, -3 + 6 আই ক্যাপ, এখানে কত হচ্ছে 2 এর স্কোয়ার প্লাস দ্যাট ইজ 4 জে ক্যাপ, এখানে 2 × x দ্যাট ইজ প্লাস 4 কে ক্যাপ। বোঝা গেছে? তাহলে ফাইনাল যেটা দাঁড়ালো 2 i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এটা হলো আমার নর্মাল ভেক্টর। এবার বলছে লম্ব ভেক্টর, লম্ব ভেক্টর একক ভেক্টর। তাহলে লম্ব ভেক্টরের যদি আমরা একক ভেক্টরটা বের করি তাহলে কি বেরোবে? তাহলে মড অফ n কত বেরোবে?
মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার, তাহলে কত বেরোবে? চার চারে চার প্লাস ষোলো প্লাস ষোলো, ষোলো ষোলো বত্রিশ, বত্রিশ আর চারে হচ্ছে 36, রুট ওভার 36, দ্যাট ইজ 6 6 যা 36। এইবার তাহলে একক ভেক্টর কি দাঁড়ায়? ধরো এটার একক ভেক্টর এন ক্যাপ ধরলাম, তাহলে এন ভেক্টর বাই মড অফ এন ভেক্টর, তাহলে এন ভেক্টর কত ছিল? মাইনাস টু আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ, বাই কত হবে? মড অফ এন, দ্যাট ইজ 6, তাহলে মাইনাস টু বাই সিক্স আই ক্যাপ প্লাস ফোর বাই সিক্স জে ক্যাপ প্লাস ফোর বাই সিক্স কে ক্যাপ। দেখো অ্যান্সার আছে কিনা, নেই, তার মানে এখানে কেটে দাও। মাইনাস ওয়ান বাই থ্রি আই ক্যাপ প্লাস টু বাই থ্রি জে ক্যাপ প্লাস এটা কাটো প্লাস টু বাই থ্রি কে ক্যাপ। আলটিমেটলি অ্যান্সার কত হলো? অপশন নাম্বার সি। বোঝা গেছে? নেক্সট প্রবলেমটা দেখো কি ছিল। বলেছে একটা ভেক্টর আছে এত, এ ভেক্টর এত বিন্দুতে কার্ল কত হবে? আচ্ছা, কার্ল অফ এ, তাহলে কার্ল অফ এ ভেক্টর কত হবে? তাহলে ইজ ইকুয়াল টু, ধরো এটা আই জে কে, তাহলে এটা ডেল ডেল অফ ডেল এক্স, ডেল ডেল অফ ডেল ওয়াই এন্ড ডেল ডেল অফ ডেল জেড। এখানে আই এর কত আছে? এক্স জেড কিউব, এইখানে আছে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড, টু এক্স স্কোয়ার ওয়াই জেড, আর এখানে আছে টু ওয়াই জেড ফোর, টু ওয়াই জেড ফোর। বোঝা গেছে? হ্যাঁ, এবার যদি আমরা করি তাহলে এটা সমান কি ধরবে? আই ক্যাপ ধরো, তাহলে আই ক্যাপ এই এই কলাম আর এই রো বাদ, তাহলে ডেল অফ ডেল ওয়াই, তাহলে এখানে ওয়াই এর সাপেক্ষে করলে কত দাঁড়াবে? টু জেড টু দি পাওয়ার ফোর মাইনাস, এইখানে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, এবং জেড এর রেসপেক্টে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে দাঁড়াবে হচ্ছে জেড ইজ ইকুয়াল টু ওয়ান, টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস, সরি এখানে মাইনাস, মাইনাস জে ক্যাপ, এই কলাম আর এই রো বাদ, তাহলে ডেল ডেল এক্স অফ টু ওয়াই জেড টু দি পাওয়ার ফোর, দ্যাটস বিকাম জিরো, ডেল, তাহলে মাইনাস হবে একটা ডেল ডেল অফ ডেল এক্স জেড টু দি পাওয়ার কিউব, তাহলে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করো থ্রি এক্স জেড স্কোয়ার প্লাস কে ক্যাপ করো, কে ক্যাপ করলে যেটা দাঁড়াবে ডেল ডেল এক্স অফ এইটা, তাহলে মাইনাস ফোর এক্স ওয়াই জেড প্লাস সরি প্লাস হবে না, মাইনাস, মাইনাস এইটার সাপেক্ষে করো, সরি এইটা, দ্যাট ইজ এইখানে করলে এখানে ওয়াই এর কোনো টার্ম নেই, তার মানে জিরো। তাহলে আলটিমেটলি যেটা ওভারঅল দাঁড়ালো সেটা হচ্ছে টু টু জেড টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই আই ক্যাপ মাইনাস মাইনাস প্লাস থ্রি এক্স জেড স্কোয়ার জে ক্যাপ মাইনাস ফোর এক্স ওয়াই জেড কে ক্যাপ। তাহলে এবার ফাইনালি ভ্যালু বসাও, কত হবে? এখানে জেড এর ভ্যালু কত? ওয়ান, তাহলে ওয়ান টু দি পাওয়ার ফোর, দ্যাট ইজ ওয়ান, দ্যাট ইজ টু, প্লাস এক্স এর ভ্যালু কত? ওয়ান, তাহলে টু ওয়ান জা টু, ওয়াই এর ভ্যালু কত? মাইনাস ওয়ান, তাহলে টু, দ্যাট ইজ মাইনাস টু,
that is -2 I cap প্লাস 3 1 এর x এর ভ্যালু কত 1 তাহলে 3 z এর ভ্যালু কত 1 স্কয়ার দ্যাট ইজ 3 z cap মাইনাস 4 xyz তো y এর ভ্যালু -1 তাহলে মাইনাস মাইনাস প্লাস আর x তো y দ্যাট ইজ 4 k cap তাহলে এটা হয়ে গেল 0 তাহলে আবার পুরো থাকলো 3 j cap প্লাস 4 k cap বোঝা গেছে তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে 3 j cap প্লাস 4 k cap ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে অপশন নাম্বার হবে সি পরের প্রবলেমটা দেখো পরের প্রবলেমটা বলেছে কোনো বলের অধীনে থাকা m ভরের একটি বস্তু t সময়ের সরণ x kt² যেখানে k একটি ধ্রুবক t সময় ওই বল দ্বারা কৃতকার্য তাহলে এখানে সরণ দিয়ে দিয়েছে তাহলে যদি সরণ দেওয়া থাকে আর আমাকে বললো যে কৃতকার্য তাহলে আমাকে বের করতে হবে w সমান সমান f ইন্টু এক্স মানে ধরো এখানে সরণ f ইন্টু এক্স এখানে সরণ তাহলে f ইজ ইকুয়াল টু কি জানি m ইন্টু a সমান সমান কি জানি a সমান সমান হচ্ছে dv/dt আর এই dv/dt সমান সমান হচ্ছে ddt অফ এই v হচ্ছে ds/dt তাহলে আলটিমেট কি দাঁড়ালো a সমান সমান এখানে আছে যেটা d স্কয়ার x dt স্কয়ার মানে x সমান সমান এটা দেওয়া আছে তাহলে এক এক করে বের করো x ইজ ইকুয়াল টু kt স্কয়ার তাহলে dx প্রথমে বার করো dx dt তাহলে কত দাঁড়াবে তাহলে 2kt বা d স্কয়ার x dt স্কয়ার সমান সমান দাঁড়াবে 2k তাই তো তাহলে 2k পেলাম আমি কি এটা সমান সমান অ্যাক্সেলারেশন পেলাম তাহলে এখানে f সমান সমান কত হবে f সমান সমান m ইনটু 2k এটা হলো f f যদি পেয়ে গেছি আমি তাহলে w ইজ ইকুয়াল টু f ইনটু x তাহলে f হচ্ছে m 2k x এর ভ্যালু কত kt স্কয়ার বোঝা গেছে তাহলে এখান থেকে ফাইনাল যেটা দাঁড়ালো তাহলে 2m k স্কয়ার t স্কয়ার 2m k স্কয়ার t স্কয়ার তাহলে অপশন নাম্বার 4 এর এ সরি এ হচ্ছে গিয়ে ফাইনাল অ্যান্সার বোঝাতে পেরেছি নেক্সট হচ্ছে বলেছে পৃথিবীর চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান একটি কৃত্রিম উপগ্রহের উপর ক্রিয়াশীল আকর্ষণ বল হঠাৎ শূন্য হয়ে গেলে উপগ্রহটি কি করবে নিজের কক্ষপথেই ঘুরতে থাকবে দুই হচ্ছে কক্ষপথের স্পর্শক বরাবর একই বেগে গতিশীল হবে ওই কক্ষপথে স্থির অবস্থায় থাকবে এবং পৃথিবীর দিকে গতিশীল হবে তাহলে প্রথমে এখানে কি বলেছে ক্রিয়াশীল আকর্ষণ বল তাহলে একটা কিছু ঘোরার জন্য সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করে অর্থাৎ একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে এবং যদি আমরা দেখি যে ধরো এইটা পৃথিবী এইখানে একটা কোনো কৃত্রিম পাবো তাহলে বেগের অভিমুখ সমান সমান কি হয় বেগটা ধরো রাউন্ড পথে ঘুরছে কিন্তু ওর অভিমুখ কিন্তু স্পর্শক বরাবর এবার ধরো সার্টেন একটা টাইমে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা হয়ে গেল 0 বোঝা গেল এই গ্র্যাভিটেশনাল ফোর্স যদি 0 হয়ে যায় তাহলে এর উপর আর কোনো ফোর্স কাজ করবে না
তখন কি করবে, আর নিউটনের প্রথম সূত্র অনুসারে জানি যে যে বল যদি ফোর্স যদি কোনো আমি বল না দিই তাহলে গতিশীল বস্তু সেরকমই সেই সেম গতিশীল অবস্থায় যে থাকবে। তাহলে যেহেতু মহাকর্ষ বল মানে শূন্য হয়ে গেছে, তাহলে প্রথম কথা হচ্ছে উপগ্রহটি আর বৃত্তাকার পথে তো থাকবে না, এবং তার গতিপথের যে বিন্দুতে, অর্থাৎ যে ধরো এই পয়েন্টটাতে মহাকর্ষ বলটা শূন্য হয়ে গেছে, তাহলে এই বরাবরই কিন্তু সে কি হবে, যে লাস্ট যে ভেলোসিটি নিয়ে চলছিল সেই ভেলোসিটি নিয়েই চলতে থাকবে। বোঝা গেল? তাহলে কক্ষপথের স্পর্শক বরাবর একই বেগে গতিশীল হবে। বলেছে যে ধর্মের জন্য ব্লোটিং পেপার তরলকে শোষণ করতে পারে তা হলো কি ধর্ম? কৌশিকতার ধর্ম। অর্থাৎ ব্লোটিং পেপারে যদি আমি দেখি ছোট ছোট নল, ছোট ছোট নল হিসেবে ব্লোটিং পেপারের মধ্যে প্রচুর ছিদ্র থাকে এবং সেগুলো কৌশিকতা বা ক্যাপিলারিটির মতো কাজ করে। তাহলে সেইগুলোর জন্য এটা কিন্তু তার ব্লোটিং পেপারের তরলের শোষণ, এটা কিন্তু কৌশিকতা ধর্ম। বোঝা গেল? নেক্সট, কোন তারের ক্ষেত্রে অসহ পীড়ন নির্ভর করে। আচ্ছা, প্রথমে জানতে হবে তাহলে অসহ পীড়নটা কি। আচ্ছা, যে পীড়নটা সহ্য করা যায় না, মানে কোনো বস্তুর উপর সর্বোচ্চ যে পীড়ন বা স্ট্রেস, আর সেই স্ট্রেসটা হওয়ার ফলে যদি বস্তুটা কি হয়, ব্রেকিং হয়ে যায়, তাকে বলে ব্রেকিং স্ট্রেস বা অসহ পীড়ন। তাহলে এই অসহ পীড়ন কি হয়, কিসের উপর নির্ভর করে? বিভিন্ন বস্তুর অসহ পীড়ন বিভিন্ন রকম। মানে ধরো একটা লোহাকে তুমি এত খুব জোরে বেঁকালে দেখো লোহাটা ফট করে ভেঙে গেল। সেক্ষেত্রে যদি তুমি একটা প্লাস্টিকের স্কেলকে যদি বাঁকাতে শুরু করো, অল্প ফোর্স দিলে সেই প্লাস্টিক ফোর্সটা কিন্তু বেঁকে ভেঙে যাবে। তাহলে এক্ষেত্রে যেটা সবচেয়ে নির্ভর করে সেটা হচ্ছে অসহ পীড়ন বস্তুর উপাদানের উপর। বোঝা গেল? এরপরে আছে কি, বলছে স্প্রে পাম্পের একটি চোঙাকৃতি নলের এক প্রান্তের ব্যাসার্ধ আর এবং অপর প্রান্তের ব্যাসার্ধ আর ব্যাসার্ধের এন সংখ্যক ছিদ্র। নলের প্রথম প্রান্তে বেগ যদি ভি হলে অপর প্রান্তের ছিদ্রগুলি দিয়ে নির্গত জলের বেগ কত হবে? তাহলে এখানে আমাকে যেটা কাজে লাগাতে হবে সেটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। অর্থাৎ স্প্রে করার আগের মুহূর্তে, স্প্রে করার যে আগে যে বেগটা, অর্থাৎ ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে বেরোনোর আগে যে ভেলোসিটিটা ছিল, জলের বেগটা ছিল, কিন্তু এইটা কিন্তু পরেও কিন্তু সেম বেগই থাকবে। বুঝে গেল? এইটা হচ্ছে মানে প্রবাহের হার যেটা, সেটা কিন্তু প্রবাহের যে হার সেটা কিন্তু সেম থাকবে। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটির ইকুয়েশন। তাহলে প্রবাহের হার যদি আমি বের করি, তাহলে প্রথম ক্ষেত্রে প্রবাহের হার কত? আচ্ছা, প্রথমে হচ্ছে প্রবাহের হার। হার সমান হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু বেগ। ও তাহলে প্রথমটার ব্যাসার্ধ কত আছে? আর, তাহলে তার প্রস্থচ্ছেদ কত হবে? পাই আর স্কোয়ার ইনটু বেগ কত? বেগ ভি, ধরো এটা ভি। তাহলে ওভারঅল কি দাঁড়ালো? আর পাই আর স্কোয়ার ভি, প্রবাহের হার, এটা সমান সমান লেখো কিউ ওয়ান। এইবার পরের অপর প্রান্তে দেখো এন সংখ্যক ছিদ্র আছে এবং তাদের ব্যাসার্ধ কিন্তু স্মল আর। তাহলে এক একটার ক্ষেত্রফল কত হবে? তাহলে টোটাল প্রবাহের হার ধর আমি ধরলাম কিউ টু। কিউ টু হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত হবে? এনটা আছে পাই আর স্কোয়ার, এন পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইন্টু বেগ ভেলোসিটি কত? ভেলোসিটি ধরো এটা আমি ধরলাম ভি টু। বোঝা গেল? তাহলে
এই কন্টিনিউটি ইকুয়েশন অনুযায়ী আমরা বলতে পারি যে এই প্রবাহের হারটা কিন্তু সেম থাকবে। তাহলে ফ্রম continuity equation Q1 will be Q2। তাহলে এখান থেকে যদি বলি পাই আর স্কোয়ার ভি ইজ ইকুয়াল টু এন পাই আর স্কোয়ার ইন্টু ভি টু, তাহলে এখান থেকে যদি ভি টু বের করি তাহলে যেটা দাঁড়াবে পাই আর স্কোয়ার ভি বাই হচ্ছে এন পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে পাই পাই কেটে গেল, ঠিক আছে। তাহলে তাহলে ভি টু সমান সমান যেটা দাঁড়ালো ভি আর স্কোয়ার এন স্মল আর স্কোয়ার। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রবলেমটা দেখো, বলেছে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের রুদ্ধতাপ প্রসারণের ফলে গ্যাসটির আভ্যন্তরীণ শক্তি যে পরিমাণ কমে যায় তাহলে ওই প্রক্রিয়ায় গ্যাস দ্বারা কৃতকার্যের মান কত? তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা তাপগতিবিদ্যার যে ফার্স্ট ল সেই প্রথম সূত্রটা কিন্তু আমরা ইউজ করব। কি বলে? ডেল ইউ সমান সমান কিউ মাইনাস ডাব্লিউ। তাহলে এখানে যেহেতু কি বলেছে, এখানে রুদ্রতাপ, যেহেতু রুদ্রতাপীয় প্রক্রিয়া তাহলে তাপের আদান প্রদান হয় না, অর্থাৎ কিউ সমান সমান হচ্ছে 0, তাই তো। এর অভ্যন্তরীণ শক্তি কমে যায়, অভ্যন্তরীণ শক্তি এত পরিমাণ কমে, তাহলে অভ্যন্তরীণ শক্তি এখানে কত আছে? ডেল ইউ, ডেল ইউ সমান সমান -2 জে। তাহলে এবার বসাও, ডাইরেক্ট ফর্মুলায় বসাও। তাহলে ডাব্লিউ সমান এটা -2 জে ইজ ইকুয়াল টু 0 মাইনাস ডাব্লিউ, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে ডাব্লিউ সমান সমান 2 জে, ডাব্লিউ সমান সমান 2 জে, অর্থাৎ নাম্বার 1 হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। তারপরেরটা দেখো, বলেছে কাঁচ ও জলের আয়তন প্রসারণ গুণাঙ্কর অনুপাত হচ্ছে 1:7। বেশ, ওই কাচের ফ্লাক্সের কত অংশ জল দিয়ে পূর্ণ করলে যে কোনো উষ্ণতায় ফ্লাক্সের বাকি অংশের আয়তন অপরিবর্তিত থাকবে? তাহলে ফ্লাক্সের বাকি অংশের আয়তন অপরিবর্তিত থাকবে যদি ফ্লাক্সের আয়তন প্রসারণ এবং জলের আয়তন প্রসারণ সেম হয়। বোঝা গেছে? কখন থাকবে অপরিবর্তিত? যখন ফ্লাক্সের খালি অংশের আয়তন পরিবর্তিত মানে আনচেঞ্জ থাকবে। কখন? যখন ফ্লাক্সের আয়তন প্রসারণ এবং জলের আয়তন প্রসারণ সেম হবে। বোঝা গেল? তাহলে ধরো জলের আয়তন আছে ভিএম, ধরি জলের আয়তন ভিএম এবং ফ্লাক্সের আয়তন ভিজি। তাহলে এর আয়তন প্রসারণ কত হবে? তাহলে এইটা সমান সমান আচ্ছা, জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক আর ফ্লাক্সের আয়তন প্রসারণ গুণাঙ্ক সেম হবে। তাহলে জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক নয়, জলের আয়তন প্রসারণ এবং ফ্লাক্সের আয়তন প্রসারণ, এবং এই আয়তন প্রসারণের ফর্মুলা কি? তাহলে ধরো জলের ক্ষেত্রে ভিএম গামা এম ডেল টি, ফ্লাক্সের ক্ষেত্রে কি হবে? ভিজি গামা জে ডেল
টি। তাহলে এখানে গামা এম আর গামা জিটা কি না, এদের মধ্যে আয়তন প্রসারণ গুণাঙ্ক, বোঝা গেছে? তার রেশিওটা দেওয়া আছে 1:7। তাহলে এখানে ডেলটি ডেলটি ধরো সেম, ডেলটি ডেলটি হচ্ছে সেম, তাহলে কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, ভিএম বাই ভিজি ইজ ইকুয়াল টু গামা জি বাই গামা এম। তাহলে গামা জি কাচ, তাহলে এখানে ফ্লাক্সের অর্থাৎ কাচের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, 1, আয়তন জলের 1/7, তাহলে এইটা সমান সমান দেওয়া আছে 1/7। বোঝা গেছে? সুতরাং অতএব ভিএম বাই ভিজি ইকুয়াল টু 1/7, অর্থাৎ ফ্লাক্সের 1/7 অংশ জল দিয়ে পূর্ণ করতে হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে 1/7। পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলছে মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করা হয় কোন টাইপের মিরর এখানে ইউজ করা হয়। গাড়ি যখন চালাও তখন দেখবে ড্রাইভার যে পাশে বসে আছে তার সাইডের যে মিরর বা অপোজিট সাইডের যে মিরর, সেটা কিরকম টাইপের হয়, সেটা কিন্তু উত্তল মিরর হয়, উত্তল উত্তল দর্পণ সেটা কিন্তু হয়ে থাকে। বোঝা গেছে? কেন উত্তল দর্পণ হয়? উত্তল দর্পণ কিন্তু একটি বৃহৎ অঞ্চলের প্রতিবিম্বকে ছোট এবং সোজা করে দেখায়। তাহলে এইটা যদি সাইডে লাগাই তাহলে কিন্তু আমার চালকের অনেক সুবিধা হয়। তো এটাই মনে রেখো যে উত্তল দর্পণ আমরা কিন্তু এখানে ইউজ করি। নেক্সট পরের প্রশ্নটা দেখো কি বলেছে। বলেছে একটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √3 যদি প্রিজম কোণ এ এর মান ন্যূনতম চ্যুতি কোণের মানের সমান হয় তাহলে এ এর মান হবে। এর মান বলেছে ন্যূনতম, যদি প্রিজম কোণ এ এর মান ন্যূনতম চ্যুতি কোণের সমান হয় তাহলে কত হবে? আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া আছে, গিভেন টার্ম দেওয়া আছে মিউ ইজ ইকুয়াল টু √3 উপাদানের প্রতিসরাঙ্ক, এবং প্রিজমের ক্ষেত্রে মিউ সমান সমান হয় সাইন এ বাই ডেল এম বাই 2 বাই সাইন এ বাই 2। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে, যা ন্যূনতম চ্যুতি কোণ অর্থাৎ ডেল এম এর মান কিন্তু এ এর সঙ্গে সমান। তাহলে ডেল এম সমান সমান এ, বোঝা গেছে? তাহলে এই ভ্যালুটা যদি পুট করি তাহলে কি দাঁড়াবে, সাইন এ সমান সমান এ প্লাস এ বাই 2 বাই সাইন এ বাই 2। বোঝা গেছে? তাহলে উপরে কি থাকবে, মিউ সমান সমান সাইন 2a বাই 2 বাই সাইন a বাই 2। তাহলে এইটা দেখো কি হবে, মিউ ইজ ইকুয়াল টু সাইন এ বাই নিচে আছে সাইন এ বাই 2। এবার এই সাইন থিটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 2 সাইন এ বাই 2 কস এ বাই 2 বাই হচ্ছে তোমার এখানে কত ছিল সাইন এ বাই 2 সাইন এ বাই 2।
তাহলে এটা কেটে গেল, উপরে পড়ে থাকলো 2 cos a/2, 2 cos a/2। তাহলে মিউ এর মান কত? √3 = 2 cos a/2। তাহলে √3 = 2 cos a/2। এবার যদি আমি a/2 টাকে কাজে লাগাই, cos a/2 = √3/2। তাহলে √3/2 কত মান? তাহলে এখান থেকে এখানে আসো, cos a/2 = cos 30 ডিগ্রির মান। তাহলে a/2 সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। বোঝা গেছে? যদি না বোঝা গিয়ে থাকে কমেন্ট করে জানাও কোন প্রবলেমটা বুঝতে পারোনি, কোথায় বুঝতে পারোনি। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কি আছে। বলেছে দুটি হারমোনিক চলতরঙ্গের সমীকরণ যথাক্রমে এত এবং এত, এক্ষেত্রে সমস্ত চলরাশি এসআই এককে প্রকাশিত। এই তরঙ্গ দুটির উপরিপাতিত হলে একজন শ্রোতা প্রতি সেকেন্ডে কতবার সর্বোচ্চ প্রবাল্য শব্দ শুনতে পাবে? তাহলে প্রথম যে চলতরঙ্গটা আছে এখান থেকে আমরা ওমেগা 100 পাই, ওমেগা টি। সো ওমেগা 1 সমান সমান হচ্ছে 100 পাই। তাহলে এখানে সমান এফ সমান সমান কত পাবো? 100 পাই/2 পাই, তাই তো? তাহলে পাই পাই কেটে গেল, 50 হার্জ। ওমেগা 2 সমান সমান কত? না 92 পাই/2 পাই। তাহলে এটা দাঁড়াবে কত? 46 হার্জ। তাহলে বিট কম্পাঙ্ক কত? বিট কম্পাঙ্ক বের করতে হবে এবার। তাহলে বিট কম্পাঙ্ক হচ্ছে f1 - f2 তার মড। f1 কত? 50, f2 কত? 46, তাহলে পড়ে থাকলো 4। তাহলে একজন শ্রোতা প্রতি সেকেন্ডে 4 বার কিন্তু সর্বোচ্চ প্রবালের শব্দ কিন্তু শুনতে পাবে। তাহলে এখানে কিন্তু অপশন হবে 4। তাহলে এখানে কি মনে রাখবে? এখানে ধরো ওমেগা থাকলে কিভাবে এফ ফাইন্ড করবে এবং কতবার যদি উপরিপাতিত হয় মানে একটার সঙ্গে একটা সুপারপজিশন হয় তাহলে সর্বোচ্চ প্রবালে তাহলে আমাকে বিট কম্পাঙ্ক ফাইন্ড করতে হবে। পরের প্রশ্নটা দেখো। বলেছে একটি কণা এফ কম্পাঙ্কের সরল দোলগতি সম্পাদনা করছে, কণাটির গতিশক্তির কম্পাঙ্ক হবে। তাহলে সরল দোলগতির বস্তুর গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় এবং এটি কি হয় না সাইন স্কয়ার বা কস স্কয়ার ফাংশনের উপর কিন্তু ডিপেন্ডেন্ট। ধরো যদি বস্তুটির কোনো পজিশন শিফটিং হয়েছে তাহলে এ সাইন 2 পাই এফ টি, 2 পাই এফ সমান সমান ওমেগা টি, ওমেগা টি ধরো একটা সরল দোলগতি। তাহলে তার বেগের মান কত হবে? এইটা ধরো একটা, যেখানে ফাই ইকুয়াল টু আমরা 0 ধরলাম, তাহলে এটা ধরো একটা কমন হারমোনিক মোশনের একটা ইকুয়েশন। এইবার এখান থেকে যদি আমি ভিটি বের করি, বেগ বের করি, তাহলে কি দাঁড়াবে? ডিএক্স ডিটি। তাহলে এইটা বেরিয়ে এলো 2 পাই এফ এ, সাইন কে করলে কস 2 পাই এফ আর টি, সাইন থিটা কে করলে কস থিটা, থিটা কিন্তু এবার যদি আমরা এর গতিশক্তি নির্ণয় করি হাফ এম ভি স্কোয়ার, তাহলে কি দাঁড়াবে? হাফ এম ভি মানে হচ্ছে
2 পাই এফ ইন্টু এ তার স্কোয়ার কস স্কোয়ার 2 পাই এফ ইন্টু টি। তাহলে এটি কিন্তু কস স্কোয়ার 2 পাই এফ টি 2 পাই এফ টি এর উপর নির্ভর করে। অতএব এক্ষেত্রে গতিসংখ্যের কম্পাঙ্ক কত? 2f। তাহলে এক্ষেত্রে গতিসংখ্যের কম্পাঙ্ক হবে 2f। পরের কোশ্চেনটা দেখো, বলেছে একটি সুসংগত আলোক উৎস থেকে নির্গত ব্যতিচার তরঙ্গের বিস্তার 3:5। ব্যতিচার সৃষ্টি উজ্জ্বল ও অন্ধকার করতে তীব্রতার অনুপাত কত? তীব্রতা, তাহলে তীব্রতা জন্য ফর্মুলা, আগে তীব্রতা বের করতে হবে, তারপর তার অনুপাত বের করতে হবে। তাহলে আমরা জানি যে তীব্রতার বিস্তার, তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক হয়। বোঝা গেছে? তাহলে এখানে ব্যতিচার তরঙ্গের বিস্তারের দুটি বিস্তার অনুপাত দিয়েছে। ধরো দুটি বিস্তার হচ্ছে a1 and a2 এবং এদের অনুপাত হচ্ছে a1:a2 সমান সমান দেওয়া আছে 3:5। তাহলে এবার উজ্জ্বল পথের তীব্রতা, তীব্রতা সমান সমান, তাহলে উজ্জ্বল পথের জন্য উজ্জ্বল পথের তীব্রতা কত হবে? I max, এইটা প্রপোর্শনাল টু এখানে যে ব্যতিচার তরঙ্গের বিস্তার। আচ্ছা, তাহলে a1 প্লাস a2 তার স্কোয়ার। অন্ধকার পটির তীব্রতা কত হবে? a1 মাইনাস a2 তার স্কোয়ার। তাহলে উজ্জ্বল পটি এবং অন্ধকার পটির যে অনুপাত হবে, তীব্রতার যে অনুপাত হবে, সেটা কি হবে? অর্থাৎ I max ফর উজ্জ্বলতা আর I max ফর অন্ধকার। সরি, এইখানে অন্ধকার, ভুলভাল লিখছি রে। এইখানে হবে এটাকে ধরো I max বাই I min। So a1 plus a2 তার স্কোয়ার বাই a1 মাইনাস a2 তার স্কোয়ার। তাহলে উপরে দাঁড়ালো 3 প্লাস 5 তার স্কোয়ার, নিচে দাঁড়ালো 3 মাইনাস 5 তার স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার বাই মাইনাস 2 এর স্কোয়ার, 64 4, তাহলে 16। তাহলে রেশিও I max বাই I min কত হবে? 16:1, তাই তো? নেক্সট, পরের প্রবলেমটা দেখো কি বলেছে। বলেছে একটা ফাঁপা আহিত ধাতব গোলক অভ্যন্তরীণ কোন বিন্দুতে বিভব। প্রথমত ফাঁপা বলেছে, গোলকের অভ্যন্তরে কোন বিন্দুতে বিভব কি হয়? আচ্ছা,
এবার যেহেতু কোনো যদি ফাঁপা গোলক হয় তাহলে চার্জ পার্টিকেল গুলো তার এই পৃষ্ঠে অবস্থান করে এবং এর অভ্যন্তরের যে কোনো জায়গায় তার বিভব প্রভেদ কিন্তু একটা কনস্ট্যান্ট ফিক্স থাকে এবং এই যে বিভবের মানটা হয় সেটা হচ্ছে এই ইলেকট্রনিক চার্জের সেম আধানের মান কিন্তু এখানে হয়। তাহলে এইখানে কিন্তু অপশন হবে অপশন নাম্বার ডি। অর্থাৎ এই আধানটা যে চার্জ দিয়ে আহিত হবে, ধরো পজিটিভ হলে পজিটিভের চার্জ, নেগেটিভ হলে নেগেটিভের চার্জ এইখানে তৈরি হবে, তার জন্য এটাকে ধ্রুবক এবং এর মান কিন্তু আধানের অনুরূপ হয়। নেক্সট পরের কোশ্চেনটা দেখো কি বলছে। এই চিত্রে 10 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রা, তাহলে এখানে কি ইউজ করব, কেসিএল ইউজ করব। ধরো এখানে ভি, এটা ধরো ভিএক্স, তাহলে যদি আমি কেসিএল ইউজ করি তাহলে প্রথমে এই ব্রাঞ্চটার জন্য 10 মাইনাস ভিএক্স বাই 10, তাহলে আই পাবো। ধরো এখানে কারেন্টটা আসছে আর এই দুটো কারেন্ট আমি বেরিয়ে যাচ্ছে, তাহলে এইটা সমান সমান হচ্ছে ভিএক্স মাইনাস 6/20 প্লাস হচ্ছে ভিএক্স মাইনাস 5 বাই হচ্ছে 30, তাই তো? তাহলে এইটা দুটো দুটো হয়, তাহলে এখান থেকে ভিএক্স এর মান ক্যালকুলেট করো, তাহলে আমার এই যেটা আমাদের নোট পয়েন্ট সেই পয়েন্টটার আমরা ভিএক্সটা পেয়ে যাব। তাহলে এটা এভাবে করতে পারো, 10/10 মাইনাস vx/10 vx/20 মাইনাস 6/20 প্লাস vx/30 মাইনাস 5/30। vx গুলোকে একদিকে নিয়ে আসো, মাইনাস vx/10 মাইনাস vx/30 আর হচ্ছে মাইনাস vx/20, বাকিগুলোকে ওদিকে নিয়ে যাও। এইটা সমান সমান দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে কত, মাইনাস 6/20 মাইনাস 5/30 মাইনাস 1। তাহলে এলসিএম কত হবে, এলসিএম করলে কত দাঁড়াবে, 3 দুগুণে 6, 60। তাহলে মাইনাস 6 bx মাইনাস 2 bx মাইনাস 3 bx, তাই তো? এটা কত হবে, 60, দ্যাট ইজ 3 6 মাইনাস 18 আর হচ্ছে মাইনাস 10 মাইনাস 60। তাহলে 60 60 কেটে গেল, উপরটাতে পড়ে রইল কি, 5 5 and that is minus 11, 6 7 8 9 10 11 minus 11x is equal to minus 70 88। তাহলে x vx সমান সমান দাঁড়ালো 8 ভোল্ট। তাহলে আমাকে বের করতে বলেছে 10 ওহম মানে এই, তাহলে এখানে ইনিশিয়াল কত 10 মাইনাস এখানে vx এর ভ্যালু কত আছে 8 বাই হচ্ছে 10, এটা করলেই তো আমি i পাবো কারণ v/r। তাহলে 2/10
2/10 সমান সমান হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। তাহলে অপশন নাম্বার সি হ্যাজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, একটি তারের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উভয়ই দ্বিগুণ করলে তারটির রোধ কি হবে? অপরিবর্তিত থাকবে, অর্ধেক হবে, দ্বিগুণ হবে, 4 গুণ হবে। তাহলে রোধের যে সম্পর্ক সেটা আমাকে জানতে হবে আগে। তাহলে রোধের সম্পর্ক কি? আর ইকুয়াল টু রো এল বাই এ। এল হচ্ছে লেন্থ, এ হচ্ছে এরিয়া, রো হচ্ছে রোধাঙ্ক, আর আর হচ্ছে রোধ। এবার বলছে কি, তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উভয় দ্বিগুণ করলে, তাহলে আর ড্যাশ সমান সমান কি হবে? রো 2L বাই 2A। তাহলে এখানে 2 কেটে গেল, তাহলে আর ড্যাশ সমান সমান রো এল বাই এ, অর্থাৎ আর ড্যাশ সমান সমান আর। অর্থাৎ যদি দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ উভয়ই বাড়ায় তাহলে কিন্তু অপরিবর্তিত থাকবে। বোঝা গেছে? পরেরটা দেখো 19 নাম্বার বলেছে, এত 500 পাক বিশিষ্ট একটি কুণ্ডলী কিন্তু সবেশাঙ্ক হচ্ছে 50 মিলি হেনরি। কুণ্ডলীর মধ্যে প্রবাহ মাত্রা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার হলে ওই কুণ্ডলীর তলের মধ্যে চৌম্বক ফ্লাক্সের মান কত? তাহলে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স কত এটা তার বের করতে বলছে, এবং সেলফ ইম্পিডেন্স দেওয়া আছে 50 মিলি হেনরি, এবং কারেন্ট দেওয়া আছে 18 মিলি অ্যাম্পিয়ার। তাহলে যেটা ফাই হবে, চৌম্বক ফ্লাক্স ধরো ফাই ইজ ইকুয়াল টু এল ইন্টু আই। তাহলে এল এর ভ্যালু কত আছে? 50 ইন্টু 10⁻³ এল এর ভ্যালু কত আছে? 8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 8 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। 8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 5 8 40, 0 ইন্টু 10⁻⁻6। তাহলে 5 সমান সমান 4 ইন্টু 10⁻⁻4 লেখা যায়। এবার তাহলে কুণ্ডলীর তারের মধ্যে দিয়ে চৌম্বক ফ্লাক্সের মান কত হবে? 4 ইন্টু 10⁻⁻4। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, I is equal to 5 sin 50 pi t plus 30 এর পরিবর্তী প্রবাহের পূর্ণ চক্রের মান কত? পরিবর্তী প্রবাহের পূর্ণ চক্রের মান কত? তাহলে ধরো পূর্ণ চক্র আই এভারেজ, একটা টোটাল চক্র I average is 1/t 0 to t I m sin omega t plus phi dt। তো এখানে I m কত? 5, আর কি দেওয়া আছে? ওমেগা দেওয়া আছে, ওমেগা t that is 50 pi and phi হচ্ছে 30। তাহলে এবার আমি যদি দেখি, যদি পূর্ণ চক্র যদি করতে চাই 0 to t টোটাল টাইম পিরিয়ড, তাহলে সাইনকে যদি আমি 0 to t এর মধ্যে ইন্টিগ্রেশন করি তাহলে এই পার্টটা হয়ে যাবে 0, তার মানে এই টোটাল আই এভারেজ হয়ে যাবে 0। তাহলে গড় মান কত হয়? গড় মান হয় 0। বলেছে একটি ডায়নামো যে নীতির উপর ভিত্তি করে ক্রিয়া করে তা হলো তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব না, তড়িৎ প্রবাহের চৌম্বক প্রভাব না, তড়িৎ প্রবাহের রাসায়নিক প্রভাব, তড়িৎ চুম্বকীয় আবেশ ইন্ডাকশনের জন্যই তো হয়।
মানে একটা কয়েল থাকে আর একটা ম্যাগনেটিক, এটা যখন রোটেট করছে, যদি ডায়নামো যদি বলি, এরকম কয়েল থাকে রোটেট করছে এবং সেখান থেকে ইলেকট্রিসিটি ম্যাগনেটিক রোটেট করছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে, সেখান থেকে কিন্তু আমাদের কারেন্ট ভোল্টেজ জেনারেট হচ্ছে। পরের প্রশ্নটা দেখো 22 নাম্বারটা। 22 নাম্বার বলা হচ্ছে যে একটি তাপ যুগ্মের একটি সংযোগ স্থল অর্থাৎ থার্মোকাপল 0 ডিগ্রি সেলসিয়াস অন্যটাকে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা হলে তড়িৎচালক বল E এত মাইক্রোভোল্ট হলে তাপ যুগ্মের উষ্ণতার উৎক্রমের উষ্ণতার মান কত? তাহলে এখানে E সমান সমান দেওয়া আছে 15.8 T মাইনাস 0.03 T স্কয়ার মাইক্রোভোল্ট। তাহলে যদি থার্মোকাপল হয়, অর্থাৎ কি বলেছে তাপ যুগ্ম যেটা বলে থার্মোকাপল, সেখানে কিন্তু ন্যাচারাল যেটা টেম্পারেচার Tn হলো সেই তাপমাত্রা যেখানে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা অর্থাৎ E এর ভ্যালু সবচেয়ে বেশি হয়, আর ওই বিন্দুতে কিন্তু তড়িৎচালক বলের পরিবর্তনের হার কিন্তু শূন্য হয়। তাহলে তাহলে যেখানে টি এর মান হচ্ছে তোমার তাপমাত্রার পার্থক্য, তাহলে যদি আমরা এইটাকে ডিই ডিটি করি, তাহলে ডি ডিটি অফ 15.8 টি মাইনাস 0.03 টি স্কোয়ার, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 15.8 মাইনাস এখানে 2 একটা আসবে, তাহলে 2 ইন্টু ধরো 0.03, এইটা সমান সমান 0। অর্থাৎ যেহেতু তড়িৎচালক বল শূন্য হবে থার্মোকাপলের জন্য, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি টি সমান সমান কত, 2t, মানে এখানে তাহলে 0.06 15.8 বাই হচ্ছে 0.06, তাহলে এই টেম্পারেচার পরিবর্তনটা এবং এটা যদি ডিভাইডেড করি তাহলে দাঁড়াবে 263.33 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে এভারেজ কত আছে 263, এটা অপশন নাম্বার বি হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। এইবার বলছে 23 নাম্বারটা দেখো, বলেছে হিলিয়াম এবং সালফারের ভর সংখ্যা যথাক্রমে 4 এবং 32। ঠিক আছে, হলে সালফার নিউক্লিয়াস হিলিয়াম নিউক্লিয়াস অপেক্ষা কত বড়? আচ্ছা, তো আমরা জানি নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর প্রপোর্শনাল হয় এর 1/3। এ কি? এ হচ্ছে তার ভর সংখ্যা। তাহলে যদি আমরা এদের মধ্যে ধরো আর কি আছে সালফার, আর এর সালফার আর আর এর হিলিয়াম যদি আমরা রেশিও করি,
তাহলে a টু দি পাওয়ার a s টু দি পাওয়ার 13 বাই a h e টু দি পাওয়ার 13 মানে 1/3, সরি 13 না 1/3। তাহলে এটা কি হবে 32 1/3, আর এটা হবে 4 1/3। তাহলে এই টোটালটা লেখা যায় 32/4 1/3। তাহলে 4 8 32, that is 8 1/3। এবার রুট কিউ অফ 8 করলে কত দাঁড়াবে, 2 বেরোবে। তাহলে এখানে আর এস হিলিয়াম অপেক্ষা, সরি সালফার নিউক্লিয়াস অপেক্ষা কত গুণ বড়, 2 গুণ বড়। তাহলে আর এস বাই এইচ ইজ ইকুয়াল টু 2/1। সো সালফারের যেটা রেডিয়াস, তাহলে সালফারের যেটা রেডিয়াস হবে আর এস, সেটা কিন্তু ডাবল অফ হিলিয়াম হবে। নেক্সট পরের কোশ্চেনটা দেখো, বলেছে লিথিয়াম নিউক্লিয়াসের ভর ও নিউক্লিয়নগুলির মোট ভর অপেক্ষা 0.042 কম। দেন Li37 নিউক্লিয়াসের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মান কত? প্রতি বন্ধন শক্তি। আচ্ছা, তাহলে প্রথমে বের করতে হবে বন্ধন শক্তি, এবং তাহলে এটা রাইট ফর্মুলা কি? তাহলে এখানে গিভেন টার্ম কি দেওয়া আছে? গিভেন টার্ম দেওয়া আছে নিউক্লিয়নগুলির ভর অপেক্ষা কম। তাহলে ভর ত্রুটি দেওয়া আছে কার? লিথিয়াম নিউক্লিয়াসের ভর ত্রুটি দেওয়া আছে ডেল এম সমান সমান দেওয়া আছে 0.042 ইউ। তাহলে আমাদেরকে প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে বন্ধন শক্তি নির্ণয় করি, ইবি। আমরা জানি কি 1 ইউ ভর ত্রুটির জন্য বন্ধন শক্তির মান হচ্ছে কত, 931.5। তাহলে 0 পয়েন্ট, এটা 1 এর জন্য, ফর 1 ইউ। তাহলে 0.42 ইউ এর জন্য বন্ধন শক্তির মান কত হবে? ইবি ইজ ইকুয়াল টু 0.042 ইন্টু 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে ইবি সমান সমান কত দাঁড়াবে? এইটা ক্যালকুলেট করলে দাঁড়াবে 39.123 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এবার প্রতি বন্ধন শক্তি নির্ণয় করি। প্রতি বন্ধন শক্তি মানে হচ্ছে
ইবি বাই এ। এ কি? ভর সংখ্যা। নিউক্লিয়াসের তোমার হচ্ছে এখানে লিথিয়ামের ভর সংখ্যা কত? এখানে 7। তাহলে ইবি হচ্ছে 39.123 মেগা ইলেকট্রন বাই 7। এটা যদি কাটি, ডিভাইড করো তাড়াতাড়ি ক্যালকুলেটারে, তাহলে এটা যাবে 5.589 মেগা ইবি। তাহলে কোনটা আছে কারেক্ট? 5.6। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখো, আলোক তড়িৎকে আপতিত আলোর তীব্রতা যদি দ্বিগুণ করি তাহলে ফটো ইলেকট্রনের সংখ্যা নিঃসরণের সংখ্যা দ্বিগুণ হবে, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি দ্বিগুণ হবে, তড়িৎ প্রবাহের মাত্রা 4 গুণ হবে, নিবৃত্তি প্রবাহের মান বাড়বে। কি হবে? এখানে প্রশ্নটি কি বলেছে না, আলোক তড়িৎকে আপতিত তীব্রতা দ্বিগুণ করলে কি হবে? আলোর তীব্রতা দ্বিগুণ করলে কি হবে? তাহলে আলোক তড়িৎ ক্রিয়াতে আমরা কি জানি? আপতিত আলোর তীব্রতা বাড়লে প্রতি সেকেন্ডে কি হয়? আপতিত ফোটনের সংখ্যা বাড়ে। এবার প্রতিটি ফোটন একটি ইলেকট্রনকে নিঃসরণ করতে পারে। তাহলে কি হবে? আপতিত ফোটনের সংখ্যা বাড়লে তোমার নিঃসরণ হওয়া যে ইলেকট্রন তার সংখ্যা কিন্তু বাড়বে। সুতরাং যদি আলোর তীব্রতা যদি আমরা দ্বিগুণ করে দিই তাহলে প্রতি সেকেন্ডে নিঃসৃত ফোটো ইলেকট্রনের সংখ্যাও কিন্তু দ্বিগুণ হবে। এবং যদি ফোটো ইলেকট্রনের সংখ্যা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে কিন্তু তড়িৎ প্রবাহের মানও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। বুঝা গেল? অন্যদিকে যদি এখানে গতিশক্তি, দ্বিতীয় অপশনটা বলা হচ্ছে গতিশক্তির উপর, তাহলে গতিশক্তির উপর কিন্তু কোনো রকম ভাবে ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ মানে আলোর তীব্রতা কিন্তু গতিশক্তির উপর কোনোভাবে প্রভাব ফেলে না। গতিশক্তি কার উপর ডিপেন্ডেন্ট? গতিশক্তি হচ্ছে আলোর কম্পাঙ্কের উপর বা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। এবং নিরোধন এখানে নিবৃত্তি বিভবের মানও কিন্তু আলোর কম্পাঙ্কের উপরই ডিপেন্ডেন্ট। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এখানের অ্যান্সার হবে অপশন নাম্বার এ, অর্থাৎ ফটো ইলেকট্রনের নিঃসরণের হারও কিন্তু এখানে দ্বিগুণ হয়ে যাবে। পরের প্রশ্নটা দেখো, বলেছে একটি পূর্ণ তরঙ্গ একমুখী কারক, অর্থাৎ কি? ফুল ওয়েভ রেকটিফায়ার। তাহলে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার কি হয়? একটা সাইনোসয়েডাল যদি ওয়েভ থাকে সেটাকে চেঞ্জ করে আমাকে এই দেবে। তাহলে এই একটা টোটাল যেটা ফ্রিকোয়েন্সি ছিল এইখানে কিন্তু সেম পিরিয়ড এখানে রিপ্রেজেন্ট হয়েছে। তাহলে কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। দেখো আগে টোটাল এতটা ছিল এবং এটা তার টাইম পিরিয়ড ছিল, এবার টাইম পিরিয়ডটা কিন্তু কম হয়ে গেছে, অর্থাৎ ল্যামডার ভ্যালু কম হয়ে গেছে মানে ফ্রিকোয়েন্সির ভ্যালু কিন্তু বেড়ে, ল্যামডার ভ্যালু হাফ হয়ে গেছে, ফ্রিকোয়েন্সির ভ্যালু কিন্তু ডাবল হয়ে যাবে। তাহলে কি হবে? 100 হার্টজ। বলেছে এফএম সিগন্যালের সময়ের সাপেক্ষে কম্পাঙ্ক পরিবর্তিত হয়। এফএম সিগন্যাল আমরা কি জানি? অ্যামপ্লিটিউড যেমন ছিল তেমনই থাকে, শুধুমাত্র ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। তাহলে এফএম সিগন্যালে কিভাবে হয়? এই ধরো আছে, অর্থাৎ অ্যামপ্লিটিউড সেম থাকবে কিন্তু এই ফ্রিকোয়েন্সি কম বেশি হবে। তো সেক্ষেত্রে এটাকে বলে এফএম সিগন্যাল। তো এফএম সিগন্যালের ক্ষেত্রে কিন্তু কি হয়? কম্পাঙ্ক পরিবর্তিত হয়। বুঝতে পারলাম? তাহলে আজকের টেস্ট সিরিজটা শেষ। 27টা প্রশ্ন, 27টা প্রশ্নই কমপ্লিট হয়ে গেল। যদি কোনো প্রশ্নে বুঝতে অসুবিধা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও কোন কোন প্রশ্নটা তুমি বুঝতে পারোনি, আর তোমার স্কোর কত হয়েছে সেটাও তুমি কমেন্টে জানাও। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। আজকের লেকচারটা এখানে শেষ করছি। তার আগে যেটা বলার, প্রতিদিনের মতো আজকেও বলি, তোমাদের সকলের সাফল্যের প্রার্থনা করি এবং আরো বেশি করে তোমরা প্র্যাকটিস করো, আরো বেশি করে মক টেস্টগুলো দাও। ঠিক আছে, সবাই সুস্থ থাকো। আজকের মতো টাটা।